নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ভিডিওতে আমরা দেখব জ্যাক বোর্ড ক্লাস 11 বাংলা 100 মার্কের যে পরীক্ষা হয়েছে। এর পূর্বে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে 50 মার্কের পরীক্ষা হয়েছিল বাংলার অ্যানুয়াল ফাইনাল এক্সাম, যেটা 11 ক্লাসের জ্যাক বোর্ডের দ্বারা হয় এখন বোর্ড এক্সামটা। তারই আজকে বাংলার অ্যান্সার কি আমরা দেখব, বা যে প্রশ্নগুলো এসেছিল সেইগুলো প্রশ্নগুলো কী ধরনের এসেছিল আর তার উত্তর আমরা কিন্তু এই ভিডিওতেই দেখে নেব। তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা। আর সবার প্রতি একটা রিকোয়েস্ট রইল, যদি তোমরা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর একটু লেট হয়ে গেছে অনেকেই, কারণ এখানে আমি যেখানে আপাতত আছি এখানে লাইন নেই, বিভিন্ন রকম সমস্যা আছে, মোবাইল চার্জের জন্য সমস্যা আছে। কাল ঝড় বৃষ্টি হয়েছিল অনেক, তার কারণে লাইন এখানে নেই, এখন কারেন্ট নেই। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো আজকের যে প্রশ্নটা এসেছিল ওটা দেখতে ঠিক এই ধরনের, ঝাড়খণ্ড অধিবিধি পরিষদ ক্লাস 11 দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর এক্সামিনেশন 2025 পেপার 3 বলছে এখানে। আর বেঙ্গলি সাবজেক্ট ইলেকটিভ এমসিকিউ, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকটিভ পেপার। এর ফুল মার্ক রয়েছে এখানে 40। আর এই স্কুল থেকে 10 নম্বর দেওয়া হবে, সেটা তোমাদের ফাইনাল মার্কশিটে আসবে। এবারে প্রশ্নর কিছু যে ধরন সেটার এখানে কিছু লেখা আছে যে কী ধরনের প্রশ্ন হবে। তো নিম্নলিখিত বস্তুনিষ্ঠ প্রশ্নগুলি 4টি করে বিকল্পর উত্তর দেওয়া হয়েছে, সঠিক উত্তরটি চিহ্নিত করতে হবে, ঠিক আছে। প্রতিটা অঙ্কের মান হচ্ছে 1 মার্ক করে এখানে দেয়া হবে প্রতিটা প্রশ্ন। মানে এখানে সরাসরি কথাই তোমরা মোটা বাংলায় বুঝে নাও যে 1 নম্বর পাবে প্রতিটা প্রশ্ন ঠিক করলে, আর যদি ভুল হয় তাহলে তার জন্য কোনো নাম্বার কাটা যাবে না, মানে নেগেটিভ মার্কিং নেই। প্রথমের প্রশ্নটা যেটা দেওয়া রয়েছে, তো এখানে দেখো প্রথমের প্রশ্নটা হচ্ছে কি। তো প্রথমের প্রশ্নটা একটু এখানে ডিস্টার্ব হয়ে দাও। প্রথমের প্রশ্নটা হচ্ছে যে এখানে দিয়েছে যে সাহিত্য সম্রাটকে, খুব সহজ প্রশ্ন। এর সঠিক উত্তর হবে কোনটা? এর সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র। তো এইখানে এই প্রশ্নটা আসার কারণ কি? অনেকজনে বলবে যে এরকম প্রশ্ন তো আমরা দেখি না। ইস্পাতের মেয়ে বলে যে 11 ক্লাসে তোমাদের পাঠ রয়েছে, এই প্রশ্নটা সেখান থেকে নেওয়া। অন্য প্রশ্ন দিয়েছে 2 নম্বরে, দেবী চৌধুরানী উপন্যাসটি রচনা কাল কত খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো এটা বলেছে রচনা কাল কত খ্রিস্টাব্দে। তো এখানে প্রশ্ন দেখো একটু ঘুরিয়ে দিয়েছে, ছেলেরা অনেক সময় পড়ে থাকে যে প্রকাশকাল কত সালে। এখানে বলা হয়েছে যে রচনাকাল। রচনাকাল বলতে কি, এই দেবী চৌধুরী রানী উপন্যাসটা কোন সময় বঙ্কিমচন্দ্র লিখেছে তার কথা বলা হয়েছে। প্রকাশিত মানে যেটা বই আকারে প্রকাশ হয়ে যায় বা ছাপানো হয়ে যায়, তারপরে তাকে বলে প্রকাশিত। তো এইখানে রচনাকালের কথা বলা হয়েছে। তো এটা কোন সময়? অপশন আছে 1886, 1885, 1883, 1884। তো এখানে যে এর সঠিক উত্তর হবে সেটা, যেটা কলমে দাগ করা রয়েছে এটা তো স্টুডেন্টদের করা, তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1884, ঠিক আছে। আর এই সময়েই কিন্তু এটা প্রকাশিতও হয়েছিল, ঠিক আছে। এবার ইস্পাতের মেয়ে প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা খুবই সহজ প্রশ্ন, দেবী চৌধুরী রানী থেকে নেওয়া হয়েছে। যারা বই পড়েছিলে বা যারা ক্লাস করেছো টুকটাক, আমি এই ইস্পাতের মেয়ের উপর একটা ভিডিও আপলোড করেছিলাম, যারা দেখেছো তাদের নিশ্চয়ই উপকার হয়েছে, ঠিক আছে। আর আমি বাকি ভিডিওগুলি আপলোড করতে পারিনি, কারণ বিভিন্ন কারণে সময় থাকে না তো। আর এরপরে যে প্রশ্নটা দিয়েছে এখানে যে ইস্পাতের মেয়ে কাকে বলা হয়েছে? প্রফুল্লকে বলা হয়েছে। যারা মূল টেক্সট বা গল্পটা পড়ে গেছিলে তারা নিশ্চয়ই পেরেছ। যারা বাংলার যে কোনো স্যারের কাছ থেকে যদি ভিডিও কেউ দেখেছিলে তাহলে নিশ্চয়ই এর উত্তর সঠিক দিয়েছো। এরপরে প্রশ্ন 5 নম্বর যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ভবানী পাঠক কোন উপন্যাসের চরিত্র? তো দেবী চৌধুরী রানীর চরিত্র। তাছাড়া তোমাদের এই ভবানী পাঠক নিয়ে ক্লাস 8এও গল্প ছিল, ঠিক আছে। যারা 8 ক্লাসও বাংলা পড়েছো তাদের জন্য এটা মনে আছে হয়তো। ভবানী পাঠক কে ছিল? তো দুষ্টু ছিল, ডাকাত বলতে যাকে, ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে যে দেবী চৌধুরী রানী উপন্যাসটি কার লেখা? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা। এগুলো এত সহজ প্রশ্ন, মানে ছেলেরা হয়তো ভাবতেও পারেনি। মেয়েটি যুবতী ও সুন্দরী কার কথা বলা হয়েছে? প্রফুল্লর কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে। এইখানে যে তোমাদের একটা প্রবন্ধ রয়েছে, আমরাও তোমরা সেখান থেকে প্রশ্ন করা আছে, এটা কার? এটা হচ্ছে প্রমথ চৌধুরীর। তারপরে তোমাদের ওইখানেই ওই প্রমথ চৌধুরীর যে ছদ্মনাম তার উপর এটা নির্ভর করে প্রশ্ন করা আছে, বীরবল কার ছদ্মনাম? তো এটা প্রমথ চৌধুরীর ছদ্মনাম। এরপরে ওই আমরাও তোমরা প্রবন্ধ থেকেই একটা অংশ নেওয়া হয়েছে যে আমরা খাই সাদা জল, তোমরা খাও লাল পানি। লাল পানির অর্থ কী? লাল পানির অর্থ হচ্ছে এখানে ব্যঙ্গ করে বলা হয়েছে, মদকে বলা হয় লাল পানি ওখানে, ঠিক আছে। এই ধরনের কথাটা বলা হয়েছে। এবারে আমাদের মাটির নিচে বেশি পরিমাণে কি আছে? ঠিক আছে, ভারতের মাটির নিচে এখানে অনেক কিছুই আছে।
কিন্তু গল্ফর অনুসারে যদি আমরা বলি, ওখানে দেওয়া আছে গল্ফর অংশতে, যদি বলো তোমরা আমি দেখাই, তোমাকে গল্পটা দেখাতেও পারি, ঠিক আছে। তো ওখানে উল্লেখ করা আছে গল্পতে সোনা, যে আমাদের মাটির নিচে সোনা আছে, ঠিক আছে। ওটার একটু অংশটা আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। যার কথা বলতেছিলাম ওখানে প্রশ্নটার, এখানে একটু তোমরা সবাই ধ্যান দিবে, ঠিক আছে। এখানে দেখো উল্লেখ করে লেখা রয়েছে, যেখানে আমি দেখাচ্ছি যে নীল আমাদের শূন্যে আর সোনা আমাদের মাটির নিচে। তাহলে যাদের হয়তো ডাউট লাগছে যে কয়লা হতে পারে, ঠিক আছে, বা কোনো হতে পারে, তো এখানে উল্লেখ করা আছে দেখো যে সোনা আমাদের মাটির নিচে, এটা গল্পতেই দিয়ে আছে। এই গল্পটা কিন্তু ওই গল্পটারই কথা বলছি, এখানে দেখে নাও, প্রমথ চৌধুরীর লেখা, আমরাও তোমরা, ঠিক আছে। তো এই হচ্ছে তার প্রমাণ। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কত বছর বয়সে কুসুমের বিয়ে হয়েছিল? তো কুসুমের বিয়ে হয়েছিল 5 বছর বয়সে। এরপরে যে প্রেম বৈচিত্র্য শ্রেষ্ঠ কবিকে, তো এখানে দেখো বৈষ্ণব পদাবলীর যে প্রেম বৈচিত্র্য অংশটা, সেখানে শ্রেষ্ঠ এরা এইখানে যাদের 4 জনের নাম আছে তারা সবাই শ্রেষ্ঠ, কিন্তু চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস, গোবিন্দ দাস, এদের মধ্যেও আরও শ্রেষ্ঠ হচ্ছে চণ্ডীদাস আর বিদ্যাপতি। তাহলে যেহেতু এখানে চণ্ডীদাসের অপশনটা সর্বপ্রথমে রয়েছে, আমার অনুসারে এটাই সঠিক অ্যান্সার হবে। যদি বোর্ড না মেনে নেয় এটাকে, জ্যাক বোর্ড, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে। কিন্তু নিয়ম অনুসারে প্রথমে যেটা দেওয়া থাকে সেটাই সঠিক হওয়া উচিত। এরা 4 জনই শ্রেষ্ঠ কবি বৈষ্ণব পদাবলীর কিন্তু, ঠিক আছে। আর তোমরা গুগল করতে পারো, বা যে বৈষ্ণব পদাবলীর বই রয়েছে সেখানেও দেওয়া রয়েছে। আমার কৈফিয়ত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সর্বহারা, এটা বারবার ক্লাসে বলা হয়েছে বা অনলাইন ক্লাসও বলা হয়েছে। তাছাড়া এখানে প্রশ্ন রয়েছে আমার কৈফিয়ত থেকেই, যে আমার কৈফিয়ত কবিতাটির কবি কে? কবি কে এখানে কাজী নজরুল ইসলাম। এবারে অন্য প্রশ্ন নেওয়া হয়েছে এখানে, যে নবযুগ রবি কাকে বলা হয়েছে? এখানে নজরুলকে বলা হয়েছে, কবিতাটাই দেওয়া রয়েছে। যারা মূল কবিতাটি পড়েছো কমসে কম ওদের মনে আছে। নবী কথার অর্থ হচ্ছে ঈশ্বরের প্রেরিত দূত, নবী তাদেরকে বলা হয়, ঠিক আছে। এবারে বর্তমানের কবি ভাই আমি, এটা কে বলেছে? এটা নজরুল নিজে বলেছে, ওই কবিতার মধ্যেই বলেছে। তাছাড়া অন্য যে প্রশ্ন নেওয়া হয়েছে যে বর্তমানের কবি ভাই আমি কোন কবিতার অংশ? আমার কৈফিয়ত কবিতার অংশ এটা হচ্ছে। অনেকজনেই ভুল করে কান্ডারি হুঁশিয়ার দিয়েছে, ঠিক আছে। এবার বার্তাকু শব্দের অর্থ কি? এটা হচ্ছে বেগুন শব্দ এর। আর এখানে আরেকটা শব্দ রয়েছে যে ভবি শব্দের অর্থ কি? তো নাছড় বন্দা হয়, ঠিক আছে, ভবি শব্দের অর্থ। তাছাড়া অন্য যে প্রশ্ন রয়েছে 23 নম্বরে, যে তোফায় শব্দের অর্থ কি? এইখানে একটা আছে, তোমরা বাংলার অভিধান দেখতে পারো। এই কথাটার অর্থ হচ্ছে মতামত, বা ওই যে ওদের ভাষা, সেই ভাষা অনুসারে এখানে নির্দেশ হতে পারে বা উপদেশও হতে পারে, যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। এর সঠিক উত্তর ঠিক হচ্ছে না এটা। তারপরে আমার কৈফিয়ত কবিতার কবি প্রেয়সী কাকে বলেছে? তো দেশমাতৃকাকে প্রেয়সী বলেছে। তাছাড়া এখানে আর একটা প্রশ্ন রয়েছে, ওই কবিতার প্রেয়সী কবিকে কি বলে গাল দিয়েছে? হাঁড়ি চাচা বলে গাল দিয়েছে, ঠিক আছে। তারপরে একটা প্রশ্ন এখানে রয়েছে, খুব ভালো প্রশ্ন, শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক কে? ঠিক আছে। এবারে যারা বাংলার নিয়মিত বই পড়ো তারা সবাই জানো যে শনিবারের চিঠি যে পত্রিকা ছিল তার সম্পাদক কে ছিল। এখানে ইয়াদের যে নাম উল্লেখ করা রয়েছে, ঠিক আছে, এইখানে এই দুটো নামের কোনো উল্লেখ না করলেও হয়, কিন্তু অপশানের কথা যে কোনো সঠিক উত্তর হবে এই দুটাই, কেননা এরা দুজন মোটামুটি টুকুটাকু এদের যোগদান ছিল। আমি সম্পূর্ণটা পুরোটা জানি না, তবু বলছি। কিন্তু এইখানে শনিবারের চিঠি যদি তোমরা গুগল করো তাহলে অন্যজনের নাম পাবে, ঠিক আছে, এদের দুজনের নাম পাবে না, কিন্তু এদের কোথাও না কোথাও শনিবার চিঠির সাথে একটা কোনো সম্পর্ক ছিল। আর বাকি যা কিছু আছে, যদি আরও কিছু আছে তো আমি পরে ওটা কমেন্টে আপলোড করে দেবো। রাস্তাকার একার নাই কবিতাটি কার? ঠিক আছে, এটা এখানে উল্লেখেই নেই কার কবিতাটি, এদের কারো কবিতা নয় এটা, ঠিক আছে। তো এদের কেউ নয়, এটা হবে অ্যান্সার। যেমন রাস্তা কারো একার নয়, কোন রাস্তার কথা বলা হয়েছে? মানব সভ্যতার অগ্রগতির কথা বলা হয়েছে এখানে। অন্য যে প্রশ্ন রয়েছে এখানে, তোমাদের সিলেবাসে রয়েছিল কর্ণকুন্তীর সংবাদ, রবীন্দ্রনাথের লেখা, ঠিক আছে, কাব্যনাট্য এটা একটা। তো কর্ণর প্রকৃত সন্তান, কর্ণ প্রকৃত কার সন্তান ছিল? তো প্রকৃতই কুন্তীর সন্তান ছিল, ঠিক আছে। আর তাও যদি বলা হয় এখানে যেমন মাদ্রী লেখা আছে, ঠিক আছে, গান্ধারী লেখা আছে, দ্রৌপদী লেখা আছে। দ্রৌপদী তো 5 পাণ্ডবের স্ত্রীর নাম, ঠিক আছে। গান্ধারী হচ্ছে দুর্যোধনের মাতার নাম। এখানে যে পালিত মাতা কর্ণর,
তার নাম হচ্ছে রাধা, যার এটাই উল্লেখ নেই, এই জন্যে এটা সঠিক উত্তর এটাই হবে। অন্য যে রয়েছে তাই অধীরথ সুতপুত্র কাকে বলা হয়? অধীরথ ছিল কর্ণর পালক পিতা, ঠিক আছে, এই জন্য এটার কর্ণ উত্তর হবে। এবারে বলা আছে দিবাকর কাকে বলা হয়? সূর্যকে বলা হয় দিবাকর, ঠিক আছে, 31 নম্বর হয়ে গেল। 32 নম্বর যেমন সন্ধ্যার বন্দনা কে করেছিলেন? তো এখানে কর্ণ করেছিলেন। কর্ণের প্রকৃত পিতাকে? সূর্য। আদিত্য শব্দের অর্থ কি? আদিত্য শব্দের অর্থ হচ্ছে কি? সূর্য। আদিত্য শব্দের অর্থ হচ্ছে সূর্য। ভৈরবী কি? ভৈরবী হচ্ছে ভোরবেলা সঙ্গীতের রাগ। তাছাড়া পণ্ডিত মশাই থেকে এইবারে প্রশ্ন করেছে। পণ্ডিত মশাই যেটা শরৎচন্দ্রর লেখা, এখানে পণ্ডিত মশাই কার লেখা? তো শরৎচন্দ্রর লেখা, যেখানে বৃন্দাবনের কুসুমের গল্প রয়েছে, ঠিক আছে। তো পণ্ডিত মশাই কাকে বলা হয়েছে? বৃন্দাবন অধিকারীকে পণ্ডিত মশাই বলা হয়েছে। পণ্ডিত মশাই উপন্যাসের প্রধান চরিত্রকে? তো এইখানে বৃন্দাবন অধিকারী হবে, ঠিক আছে। কুসুম সাথে তার সম্পর্ক হয়েছিল, ভালোবাসা হয়েছিল, অন্যজনের স্ত্রী, বাল্যকালে বিবাহ হয়, পরবর্তী সময় তার সাথে বৃন্দাবনের সাথে দেখা হয়, ঠিক আছে। এবারে কথা আছে যে এই জন্য বৃন্দাবনেই কিন্তু এখানে এর সঠিক উত্তর হবে। কেন তোমাদের অংশ এইটুকুই আছে যে পণ্ডিত মশাইয়ের একটা অধ্যায় তোমাদের আছে সিলেবাসে, পুরা উপন্যাসটা নাই, তাহলে সেইখানে কিন্তু বৃন্দাবনই ওর প্রধান হবে। কুসুমের ভাইয়ের নাম কি? কুঞ্জ, এটা তোমরাও জানো। অবলা কাকে বলা হয়? নারীকে অবলা বলা হয়। 40টা প্রশ্নের উত্তর দেওয়া হলো। যদি তোমাদের পরবর্তী সময় যারা এখন এই ভিডিওটা দেখছো তারা 12 ক্লাসে নিশ্চয়ই বাংলা সবাই পড়বে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। অনলাইন যদি ক্লাস করার ইচ্ছা থাকে তো জানাবে কমেন্ট করে, আমি তোমাদেরকে ফোন নম্বর দিয়ে দেবো। আমাদের গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তোমরা জুড়তে পারো, ঠিক আছে। তাছাড়াও যদি সরাসরি আমার সাথে কথা বলতেও চাও তাহলেও সেখান থেকে তোমরা কমেন্ট করে কথা বলতে পারো। আর যদি কেউ ইনকেস বাংলার জন্য ক্লাস নিতে চাও তাহলে গ্যারেন্টির সাথে বলা হচ্ছে তোমাদেরকে ক্লাস দেয়া হবে, আর সম্ভবত তোমরা পরীক্ষাতে খুব একটা ভালো নম্বর নিয়ে পাস করবে। এর পূর্বে যারা বাংলার জন্য ক্লাস করেছে তারা 10 ক্লাসে প্রায় গতবারে অনেকজনেরই 90+ নাম্বার এসেছিলো, একজনের তো প্রায় 96 নম্বর এসে গেছিলো, ঠিক আছে। আর এবারে যারা আমাদের কাছে পড়েছে তারা আজকে খুব ভালো ফিডব্যাক দিয়েছে যে প্রায় 40টাই ঠিক হয়েছে। তো যদি কেউ করতে চাও তো যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা বাকিদেরকে সবাইকে শেয়ার করে দেবে।